হাসিনা প্রধানমন্ত্রী, আমরা তার সহযাত্রী, আমরা তার সহযাত্রী। শেখ হাসিনা প্রধানমন্ত্রী, শেখ হাসিনার সরকার বারবার দরকার, বারবার দরকার শেখ হাসিনা সরকার। প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনারা ইতিমধ্যেই জানেন যে ভারত সরকার বাংলাদেশে ভয়াবহ বিমান দুর্ঘটনা, ভয়াবহ দুর্যোগে সহযোগিতা করবার জন্য মঙ্গলবারই বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করেছে, বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে এবং তারা মনস্থ করেছিল যে মঙ্গলবারই তাদের চিকিৎসা টিম বাংলাদেশে পাঠাবে। গতকাল মঙ্গলবার ইতিমধ্যেই ভারতের দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, তাদের একটি ক্ষুদ্র নার্স দল এবং চিকিৎসা সরঞ্জামাদি সহ ভারতীয় টিম বাংলাদেশে ইতিমধ্যে এসেছে। ভারত বাংলাদেশের বিপদে আপদে, আমরা সব সময় দেখছি যে ভারত বাংলাদেশের বিপদে সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে নিকটতম বন্ধুর পরিচয়টা সবার আগে দিয়েছে। 1971 সালে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে যত দুর্যোগ, দুর্বিপাক, দুর্ঘটনা ঘটেছে ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশের বর্তমান সরকারের সাথে ভারতের কূটনৈতিক সম্পর্ক চরম খারাপ হওয়া সত্ত্বেও দুর্যোগে কিন্তু ভারত বসে থাকেনি। ভারত ঠিকই তার মানবিকতার জায়গা থেকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমরা এটিকে মাথা পেতে নিতে চাই, আমরা এটিকে স্যালুট জানাতে চাই, আমরা এটিকে শ্রদ্ধা জানাতে চাই। ভারত তো এমনটাই, ভারত আমাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। আজকে একটা বৈরী সরকার বাংলাদেশে আছে, কিন্তু শুধুমাত্র মানবিক কারণে। ভারত তো এই সরকারের জন্য নয়, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের মানবিক বিপর্যয়ের জন্য পাশে দাঁড়িয়েছে। এটিকে আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ সবাই গতকালকেই স্বাগত জানিয়েছি, সেটি পুরনো খবর। কিন্তু গতকাল মধ্যরাত থেকে এই যে বাংলাদেশে যে একটা ভারত বিরোধিতার চল আছে, ভারত বয়কটের চল আছে, সেটি আবার একটি ক্যাম্পেইন শুরু হয়ে গেছে। ভারত বিরোধী ক্যাম্পেইনের প্রধান হোতা যারা, তাদের মধ্য থেকে এই ক্যাম্পেইনটা শুরু হয়ে গেছে। প্রধান হোতা এই যে কিছু অনলাইন অ্যাক্টিভিস্ট আছে বিদেশে বসে, যারা বাংলাদেশকে বরাবরই বিগত আওয়ামী লীগের 16 বছর সময় অস্থির করবার চেষ্টা করেছে, এখন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও অস্থির করবার চেষ্টা করছে। তাদেরই তারা শত্রু দুটোকে দেখে, একটা হচ্ছে আওয়ামী লীগ আর একটা হচ্ছে ভারত। তারা একদম ঘোষণা দিয়ে আজকে এই চিকিৎসা সহায়তা যাতে না আসে সেটিরও তারা বিরোধিতা করছে। দেখুন, ভারতের চিকিৎসা সহায়তা না পাবার কারণে গত বছর জুলাই আগস্টে সহিংসতাকালে যেসব মানুষ আহত হয়েছেন তাদের কিন্তু সুচিকিৎসা হয়নি। তাদের তো সুচিকিৎসা হয়নি, আমরা ভারতের উপর চিকিৎসা একটা খুব বড় ধরনের নির্ভরতা ছিল আমাদের। সেই নির্ভরতাটা থাকবার কারণে আমরা ভারতে চিকিৎসার জন্য যাই, কিন্তু গত 1 বছরে নানা কারণে ভারতীয় চিকিৎসা ভিসা যদিও চালিয়েছে, কিন্তু সেটি বেশ খানিকটা সীমিত। যাচাই বাছাই করে, যথাযথ যাচাই বাছাই করে দেওয়া হয়, যার কারণে বাংলাদেশ চিকিৎসা ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতির সম্মুখীন হয়েছে 1 বছরে। আরে 1 বছরে নানা রকম অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে। আজকে যখন দুর্যোগ দুর্বিপাকে ভারত এগিয়ে এসেছে, এই দুর্যোগ দুর্বিপাকে এগিয়ে আসা থেকে ভারতের সাথে যে আমাদের সম্পর্কের এখনকার সরকারের যে টানাপোড়েন, এটির মাধ্যমে এই টানাপোড়েনটা কিন্তু দূর হতে পারতো বা পারে, কিন্তু তা না করে সেটিকে স্বাগত না জানিয়ে যারা মাস্টার মাইন্ড, কথিত মাস্টার মাইন্ড ভারত বিরোধিতার, তারা আজকে বিরোধিতা করছে। গতকাল মধ্যরাতে একটি পোস্ট দেখেছি ফেসবুকে। আজকে ফেসবুকই তো যুদ্ধের, এই ষড়যন্ত্রকারীদের যুদ্ধের প্রধান টুল হয়ে গেছে। সেই টুল থেকে পিনাকি ভট্টাচার্য একটি পোস্ট দিয়েছেন, ইন্ডিয়া থেকে কোনো ডাক্তার চিকিৎসা সামগ্রী নেবেন না। প্রফেসর ইউনূসের সরকারকে সতর্ক করছি, আমরা একমাত্র যে জিনিস ইন্ডিয়া থেকে আনন্দের সাথে গ্রহণ করব তা হচ্ছে শেখ হাসিনা এবং ভারতে পালিয়ে থাকা তার দলের লোকজনদের। কিসের মধ্যে কি, পান্তা ভাতে ঘি, একটা কথা আছে না, পিনাকেরা সেই আওয়াজ তুলছেন। চিকিৎসা নেবেন না, শেখ হাসিনাকে নেবেন, আওয়ামী লীগকে নেবেন। আজকে পিনাকেরা শেখ হাসিনাকে নিতে চাইছেন। শেখ হাসিনা তো আসবেন, আওয়ামী লীগ আসবে, আওয়ামী লীগের নেতারা আসবে, পিনাকিরা দেশে আসার আগেই তারা আসবে। কেন, আজকে তো আওয়ামী লীগ নেই, ভারতীয় প্রভাব নেই পিনাকিদের ভাষায়।
পিনাকিরা দেশে আসেন না কেন, এই প্রশ্নটা বড়। এই প্রশ্নগুলোয় পিনাকির এই পোস্টের কমেন্টে হাজার হাজার কমেন্ট করেছে মানুষ যে আপনি দেশে আসেন। পিনাকির এই যে এই গেমটা বেশিরভাগ মানুষ গ্রহণ করছে না। পিনাকির এই পোস্টের কমেন্টে গিয়ে দেখুন বেশিরভাগ মানুষ পিনাকিকে গালিগালাজ করছে। আসলে বাংলাদেশের মানুষ যদি বোঝে যে যৌক্তিক প্রতিবেশী ভারত, সবচেয়ে নিকট প্রতিবেশী ভারত, তার সাথে বিরোধিতা করে টিকে থাকা যাবে না, যত দ্রুত বুঝবে তত দ্রুত বাংলাদেশের মঙ্গল। আজকে ভারতের সাথে গত 1 বছরে বাণিজ্যিকভাবে, আমি বারবার বলি, আবারও বলছি, কতটা ক্ষতি হয়ে গেছে চিন্তা করুন। আমরা স্থলপথে বাণিজ্য করতে পারি না, $2 বিলিয়ন শেষ। ট্রান্সশিপমেন্ট সুবিধা আমাদের বাতিল হয়ে গেছে, $2 বিলিয়ন শেষ। $4 বিলিয়ন, বাংলার টাকায় প্রায় 50,000 কোটি টাকা ধ্বংস হয়ে গেছে। আরো নানা রকম ধ্বংসযজ্ঞ আছে। আমরা একটা ভারতীয় প্রভাবের ধ্বংসযজ্ঞের মধ্যে পড়ে আছি। ভাইরে, একটু বুঝুন, বুঝবার চেষ্টা করুন। ভারতকে নিকট প্রতিবেশীকে নিয়ে, সে হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, যাই হোক না কেন, তার সাথে সম্পর্ক গড়ুন। আখেরে লাভবান হবেন বাংলাদেশিরা। এই বোঝটা যতক্ষণে না বুঝবেন ততক্ষণে বাংলাদেশের বিপদ কাটবে না, বিপদ মুক্ত হবে না। কোন দল তো আওয়ামী লীগে শিখতে পারে না এখন পর্যন্ত। আওয়ামী লীগ তো দাপড়ে বেড়াচ্ছে। ফেনজিও এগুলোকে বাদ দেন, এই সমস্ত ওই যে আসিফ মাসিফ এগুলোকে বাদ দেন, দৌড়ান দেশ থেকে এগুলোকে দিয়ে আপনার রাজনৈতিক দলগুলো নিয়ে, সকল রাজনৈতিক দল নিয়ে একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করেন। এই যে সংস্কারবাদীটা দিকে, এদিকে দৌড়ান, এখান থেকে এদিকে বাইর করে দেন, এদিকে বাইর করে দিয়ে আপনারা এটা করেন। এখানে আপনাকে অ্যাক্টিভ হইতে হবে, ক্রিয়াশীল হইতে হবে। যারা কাজ করতে পারবে তারাই থাকতে পারবে। যারা পারফর্ম করতে পারে না, যারা 1 বছর, তাদেরকে রাখার কোনো যুক্তি নাই, তাদেরকে রাখার কোনো প্রয়োজন নাই। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, ডাক্তার ইউনূস সাহেবকে সিদ্ধান্ত নিতে হবে, উনাকে ইয়েস নো ভেরি গুড বলতে হবে। উনি কাকে দিয়ে আমাদের শাসনে যাবেন? ছাত্ররা যদি রাস্তায় নেমে আসছে, পুলিশ তো ইনঅ্যাক্টিভ, পুলিশ তো কিছু করতে পারবে না। এই যে পুলিশ পিটাইছেন আজকে, তার প্রতিক্রিয়া দেখেন কালকে কি হয়। এই যে আমি বলে আসতেছি কবে থেকে যে গৃহযুদ্ধ দিকে দেশটাকে নিয়ে যাচ্ছেন, এটা আমি পরিষ্কার করে বলেছি আপনাদের কাছে যে দেশটা গৃহযুদ্ধ দিকে নিয়ে যাচ্ছেন। আমি তো আরো 15 দিন আগে, 20 দিন আগে বলেছি যে আপনারা যে কাজগুলা করছেন, আপনি লন্ডনে গিয়ে যে কাজটা করে আসছেন, সেই কাজটা কি করছেন? আপনি ধোঁকাবাজি করে আসছেন, তারেক রহমান সাহেবকে বিতর্কিত করছেন, ওনার কাছে বলে আসছেন একটা, আবার মাঠে এসে বলছেন আমরা আরেকটা। আপনি সেখানে বলেন উপদেষ্টারা গিয়েছে, প্রধান উপদেষ্টার অফিস থেকে তথ্য সচিব কেন যাবে সেখানে? তথ্য সচিব কেন? যখন আবার মুখ্য সচিব যাবে। যদিও প্রধান উপদেষ্টা সাহেব যেতে না পারেন ওনার অফিস থেকে, তাহলে ওনার সেখান থেকে তো উপদেষ্টাই যাচ্ছেন, তারাই প্রতিনিধিত্ব করবে, তারাই গিয়ে বলবে যে আমাদেরকে প্রধান উপদেষ্টা পাঠিয়েছেন। সিম্পল একটা বাক্য তারা ব্যবহার করবে। তথ্য সচিবকে যেতে হবে কেন? এই ক্লাউনটাকে যেতে হবে কেন? এই ক্লাউনটাই তো সমস্যা সৃষ্টি করতেছে। এই ক্লাউনটাকে পাঠাচ্ছেন কেন আপনি? এই ক্লাউনটা কত গলায় গামছা নিয়ে বক্তব্য দিছে, এখন আপনার দেখেন সে কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বক্তৃতা মারে ইলেকশন কবে হবে, স্থান কাল পাত্র যে বুঝে না, যে কিছু যেখানে সেখানে সেটা কথা বলে, তাকে আপনি ক্লাউন দিকে কেন রাখছেন? ডক্টর ইউনূস সাহেবের ক্ষতি হচ্ছে তো। আজকে যদি উনি যেতেন, ওনার কথা ছেলেরা যেভাবে শুনতো, অন্য কারো কথা শুনবে? আর ছেলেরা পদত্যাগ চাচ্ছে ডক্টর ইউনূস সাহেব তো কষ্টে দুঃখে, উনি তাদের সামনে গিয়ে বলতেন বাবা ঠিক আছে আমি পদত্যাগ করবো, আমি একটা ব্যবস্থা করে করতেছি, তোমাদের সামনে আসো, আমি দেখি কি করা যায়। আপনি কিছুই বললেন না। এখানে মানুষ 1 জন 2 জন 5 জন 10 জন মারা যেতে পারে, 50 জন মারা যেতে পারে, যুদ্ধের মধ্যে 100,000 মানুষ মারা যেতে পারে, একটা নৌকা ডুবিতে 500 লোক মারা যেতে পারে, একটা প্লেন ক্র্যাশ করে 200-250 লোক মারা যেতে পারে, এটা অস্বাভাবিক কিছু মারা যেতে পারে। কিন্তু বিনা দোষে আপনাদের গাফিলতির কারণে, আপনাদের দায়িত্বহীনতার কারণে নিষ্পাপ 27টি শিশু মারা যাবে, যেখানে কজ অফ ডেথ বলে কোনো কিছু নাই। সেখানে এখানে ওই ট্রেনিং প্লেনটি উঠানোর তো কথা না, যদি আপনি সত্যিকারের সরকার হইতেন।
একটা দায়িত্বশীল সরকার হতেন, তাহলে তো আপনার এই প্লেনটা উঠারই কথা না, আকাশে উঠার কথা না, দুর্ঘটনা তো পরের কথা। আপনার সরকার দায়িত্বশীল না বলে, আপনার সরকার দায়িত্ব জ্ঞানহীন বলে, আপনি ব্যর্থ বলে, আপনি আপনার কাজ জানেন না। এই কাজটা আমি বলছি না, আজকে ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেব, এটা বড় স্যাড। আমাদের সিনিয়র, আমাদের কথা বলতে হচ্ছে। আই এম সরি স্যার, উইথ অল দ্য রেসপেক্ট টু ইউ। আপনি কি করে বললেন যে জনবসতিপূর্ণ এলাকার উপরে বিমান প্রশিক্ষণ চালানো যায় কিনা এটা আমি জানি না, আমি দেখে বলতে হবে। আপনি কি করে বললেন এটা, বিইং এ সিনিয়র ব্রিগেডিয়ার অফ দ্য আর্ম ফোর্সেস? আপনি কি করে বললেন স্যার? কাকে ধোঁকা দিচ্ছেন আপনি? আপনি কাকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন? আপনি কাদের আস্থা অর্জন করার চেষ্টা করতেছেন? আপনি তো জনগণের সামনে আস্থাহীন হয়ে গেছেন। আপনার তো পদত্যাগের দাবি এখন তো সবার মধ্যে উঠবে। আপনাকে একবার বদলানো হয়েছে ব্যর্থতার কারণে, তারপরে আপনি রেখে দিয়েছেন। আপনি কতটুকু নির্লজ্জ হইলে পরে আপনাকে পদ ছড়ায় দেওয়ার পরে আপনি থেকেছেন স্যার? এই কথা আজকে আমাকে বলতে হলো, আপনার জুনিয়র অফিসার হইয়া, আপনার ব্রাদার অফিসার হইয়া আমাকে বলতে হলো স্যার। কিন্তু কেন আপনি কাজটা করলেন? আজকে আপনার কথা বলার কি দরকার ছিল? আপনার কথা বলার কি দরকার ছিল? আজকে রেদওয়ানা কথা বলে না কেন? আজকে পরিবেশ বিঘ্নিত হয় না এখানে? আজকে ওইখানে পরিবেশ কি হয়েছে? এই পরিবেশ নিয়ে ডক্টর রেদওয়ানা কথা বললেন না কেন? আজকে তাকে ধরেন না কেন আপনারা? আজকে তো কথা আমরা শুনতে চেয়েছিলাম শিক্ষা উপদেষ্টার কাছ থেকে, আমরা কথা শুনতে চেয়েছিলাম প্রতিরক্ষা নিরাপত্তায় যিনি আছেন। যেহেতু আর্মি চিফ দেশে নাই, উনি মেলা দেখতে গেছেন নাকি তুরস্কে, মেলা দেখবেন, মেলাতে কি কিনবেন আল্লাহ জানে। কটকটি আমরা যেমন আগে কটকটি কিনে নিয়ে আসতাম, উনি কি কটকটি কিনতে গেছেন নাকি ওই ঘুড়ি কিনতে গেছেন নাকি পুতলা কিনতে গেছেন? এত মানুষ কি যায় এগুলা করতে যায়? নাকি ওখানে কেসিনোকে খেলতে গেছেন? আল্লাহ জানে। মেলাতে তো মানুষের জোয়া টাওয়া হয়, ওগুলা করতে গেছেন কিনা আমি জানি না। তবে ওনার তো উচিত ছিল ভিত্তি ফ্লাইটে চলে আসা, তাহলে বুঝতাম ওনার দেশপ্রেম আছে, মানুষের মধ্যে দরদ আছে। উনি তো ভিত্তি ফ্লাইটে তার কিন্তু নেমে চলে আসতে পারতেন, ম্যাজিস্ট্রেট উনি তো মাঠে থাকতে পারতেন, থাকেন নাই। শুধু আমরা আশা করেছিলাম সে যখন নাই তাহলে আমাদের নিরাপত্তা উপদেষ্টা কথা বলবে। তিনি কথা বললেন না কেন? তিনি এখন পর্যন্ত কথা বলতেছেন না কেন? উনি কেন বলতেছেন না যে বিমান বাহিনীর সেই ট্রেনিং প্লেনটি কেন আকাশে উঠলো, ঢাকা শহরের উপরে, উত্তরার উপরে? এটা জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় নাই? আজকে যদি সেই প্লেনটা গিয়ে যদি টার্মিনাল উপরে পড়তো, শাহজালাল বিমানবন্দরের টার্মিনাল উপরে পড়তো, সেখানে যদি বিদেশি বিমান ধ্বংস হইতো, আজকে আমাদের নিরাপত্তাটা কি হতো বলেন? সেখানে যদি 10-20টা বিদেশি নাগরিক মারা যেত, তাহলে আপনি কিভাবে জবাব দিতেন আজকে বলেন? আমাদের জাতীয় নিরাপত্তা থাকতো। আপনাদেরকে এই জিনিসগুলো দায়িত্বশীল হতে হবে। এই সরকার এই দুর্ঘটনার জন্য আমি বলবো না, দুর্ঘটনার 3টা কারণের জন্য বলছি। কারণ এই বিমানটা যদি স্বাভাবিক হইতো, এই প্রশিক্ষণ বিমানটা ঢাকায় বিমানবন্দরে উঠা যদি স্বাভাবিক হইতো, আমি কিছু বলতাম না। এটা যশোর থেকে উঠে ভেঙে পড়তো, কিছু বলতাম না। এটা যদি আমাদের অন্যান্য ট্রেনিং সেন্টার থেকে যদি বেরিয়ে পড়তো, শহীদপুরতে ভেঙে পড়তো, রাজশাহীতে ভেঙে পড়তো, আমরা এই কথা বলতাম না। কিন্তু এটা ঢাকা মহানগরের উপরে, ঢাকা জাতীয় বিমানবন্দরের উপরে সেটা কি করে এখানে ফ্লাই করার অনুমতি দেওয়া হলো? এবং একটা নতুন পাইলটকে, যার প্রথম হলো সোলো ফ্লাইট, তার প্রথম একা একা সে প্লেন চালাবে, এটা কিভাবে দিলেন? তার চরম দায়িত্ব জ্ঞানহীনতা প্রমাণ করেছেন ডক্টর ইউনূস স্যার। আপনাদের খবর রাখতে হবে বাংলাদেশে কোথায় কি হচ্ছে না হচ্ছে। আপনাদের ওখানে গিয়ে বসে বসে সালে আব্দুল হামিদ খানের মতো খালি ওই শরবত খাইলে হবে না। আমাদের দেশের লোকেরা, কৃষকদের লোকেরা গত 10 বছর এত শরবত খাইছে, বঙ্গভবনে গিয়া গেলে জুস খাওয়াইতো। আপনাকে তো ওই অফিসে বসে জুস খেলে হবে না, আপনাকে পারফর্ম করতে হবে স্যার। আপনি কিছুই তো দিতে পারছেন না। আপনাকে এসা স্টারলিং এর বেটারা আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, আপনি সেটা ফলো করে বলেন, আরে ব্যবসায়ীরা স্টারলিং তার ধান্দা করতে আসছে, আপনি তার ধান্দা পূরণ করে দিয়েছেন। আপনি একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সঙ্গে কথা বলেন, একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান, সেই ব্যবসায়ী প্রতিষ্ঠানে আপনি কথা বললেন কেন?
আপনি কি লেনদেন? তারপরে আপনাকে ধন্যবাদ দিয়ে গেল যে আপনার মন্ত্রণালয় খুব ভালো কাজ করছে, আপনার সরকার খুব ভালো কাজ করছে, অর্থাৎ তাদের ধান্দাগুলা পুরোপুরি তাড়াতাড়ি করে দিয়েছেন। সো এক্সেল ওয়াজ হ্যাপি, আপনাকে ধন্যবাদ দিয়েছে। কেন কমার্স মিনিস্টার ছিল না? কেন আমাদের এই তথ্যমন্ত্রী ছিল না এক্সেল লাইন দেওয়ার জন্য? তারা করতে পারতো না? আপনি কেন তার না করলেন এক্সেলের সঙ্গে? কি কারণে, কি স্বার্থে? তারপরে আবার ফলো করে বলছেন তারা খুব হ্যাপি আপনার পারফরমেন্সে। আপনি পারফরমেন্স কি এক্সেলকে লাইসেন্স দেওয়া আপনার জন্য আমরা বসাইছি কেন? শেখ হাসিনা কি এক্সেলকে লাইসেন্স দেয় নাই? এই জন্য আপনাকে বসাইছি, এই লাইসেন্সটা আপনি দিবেন। এই যে কন্ট্রাক্টর এই কদিন পর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বদলায়, যদি তাদের মতো যদি বিল টিল না দেয় তাহলে তারা এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বদলায়, ঘুষ দিয়ে এক্সিকিউটিভ বদলায় নিতে হয়, থানার ওসি বদলায়। যদি স্মাগলার আমরা ভৈরব থানায় দেখছি, আখারো থানায় দেখছি, যশোরের বিভিন্ন থানায় দেখছি যে স্মাগলাররা যদি যখন দেখে যে ওসি তাদের কথা শোনে না, তাদের কাজ করতে দেয় না, তখন তারা টাকার বান্ডেল নিয়ে ঝাঁকা যায় যে ওসিকে বদলায় নিয়ে আসে। তা আপনাকে কি টাকার বান্ডেল দিয়ে বদলায় নিয়ে গেছে? শেখ হাসিনা তাদের কথা শোনে না, এই জন্য আপনাকে বদলায় বসাইছে ওসিদের মতো, ওই মাদক দ্রব্যের ডিজির মতো বা ওই যে ডিস্ট্রিক্ট অফিসারের মতো। বলেন তাহলে কিসের জন্য, কি কারণে এগুলো এগুলো আমাদেরকে বলতে হচ্ছে? আমাদেরকে কেন বলতে বলাচ্ছেন? আমাদের তো আপনি আর কি করবেন না, মেরে ফেলবেন তো, ছাত্রদের উড়াই দিতে পারবেন, মব জাস্টিসে ফেলাই দিতে পারবেন। কিন্তু আজকে যে আপনি বললেন সচিবালয়ের সামনে, ছেলেরা কেন যাবে সচিবালয়ে? এই ছেলে সচিবালয় না গিয়ে যদি আপনার পদত্যাগ যদি সচিবালয় না গিয়ে যদি ফার্মের দিকে আসতো, তাহলে আপনি টিকে থাকতে পারতেন? এই ঘেরাওটা সচিবালয় না হয়ে যদি যমুনা ঘেরাও হয়, যদি প্রধান উপদেষ্টার দপ্তরে ঘেরাও হয়, তখন আপনি কোথায় যাবেন? আপনি কি নৈতিকতা থাকবে ক্ষমতা থাকার জন্য? আপনি বিষয়টাকে এত হালকা নিয়েছেন। শিশুদের মৃত্যু আপনি এত হালকা কেন নিলেন? কেন আপনার উপদেষ্টা আজকে গিয়ে ভিজিট করতে হবে? কেন আপনি যে সমস্ত ডাক্তাররা, অনেক ভালো ভালো ডাক্তার আছে, সামন্তরালে কথা হচ্ছে যে সামন্তরাল বাদ দেন, দরকার না, ফেলাই দিতে পারে, তার বিকল্প ডাক্তার কারা করতেছে তাদেরকে সামনে নিয়ে আসেন না কেন? ওই ডাক্তাররা বলুক না যে আমি এই করতেছি, আমরা এই করতেছি, আমরা সেই করতেছি। কেন ডাক্তাররা কথা বলে না? অনেক বলতেছেন, অনেক আমাদের টক শুতে অনেকে বলতেছেন, অনেকে কন্টেন্ট মেকাররা বলতেছেন যে অনেক ভালো ভালো ডাক্তার বাংলাদেশে তৈরি হয়েছে, তার চেয়ে ভালো চিকিৎসা দিতে পারে। তার প্রমাণটা কোথায়? তার প্রমাণটা দেখেন না। আপনি কয়টা রোগীকে হেলিকপ্টারে করে আপনি এই বার্ন ইউনিটে নিয়ে গেছেন? বলেন আপনাদের সিরিয়াসনেস, তাহলে বুঝি আমরা যে আপনি কত সিরিয়াস ছিলেন। আপনি একটা হেলিড্রপও দিতেন, দুইটা দিতেন, আমরা বুঝতে পারতাম যে আপনার সিরিয়াস। আর আজকাল তো এমন না, রাত্রি হেলিকপ্টার চলে। আর একটার সময় ঘটনা ঘটেছে, একটার সময় ঘটনা ঘটেছে, 5টার মধ্যে ছেলেগুলা লাশ, আহত নিহতদেরকে ইভাকুয়েট করতে পারলেন না কেন? এখন দোষ দিচ্ছেন মানুষের, জনগণ কেন এখানে গেছে? মানুষের যাওয়ার দোষ হয়ে গেছে আপনাদের। মানুষ না গেলে তো আপনি ঘরে ঘুমাইতেন। এই মানুষ ব্লাড না দিলে আপনি কি করতেন? রাজনৈতিক দলগুলো ঝাঁপায় না পড়লে তো আপনি ঘুমাইতেন নাকে তেল দিয়া, একটা স্টেটমেন্ট দিয়ে বুঝিয়ে দিতেন। এই যে আপনি শুনলাম যে পিনাকি ভট্টাচার্যর ফোর্স করে শিক্ষা সচিবকে রিজাইন করাইছে, কারণ শিক্ষা সচিব নাকি ওই পরীক্ষা, আজকের পরীক্ষাটা বাতিল করতে রাজি হয় নাই। তাহলে বলেন, শিক্ষা সচিব সে রাজি হয় নাই, তার মানে বদলানো যাবে না? তাহলে কি অবস্থা বলেন? তাহলে ওই এডুকেশন কন্ট্রোল অফ এক্সামিনেশন কোথায়? তাকে ধরার না কেন? শিক্ষা উপদেষ্টা কোথায়? তার কথা শুনে না তাকে বাতিল করলেন। সে কেন ঘোষণা দিল না আগামীকালকে পরীক্ষা বাতিল? এই ঘোষণা দিলে তো আজকের এই কাওয়াজ কনভেনশনটা হইতো না। এখন যেহেতু পারলেন না, যেহেতু আপনার টুটি চেপে ধরছে পিনাকি বাবু, আর আপনি কি করবেন? পিনাকি বাবুর সামনে আর কিছু বলার নাই, আপনি এখন শিক্ষা সচিবকে দিলেন। তাকে তো আরো আগে বাধ্য হচ্ছিল, তার সম্বন্ধে কথা হচ্ছিল না আগের থেকে। তাকে শিক্ষা সচিব কে বানিয়েছিল? সে তো দখল করছে। কিন্তু শিক্ষা সচিবটা দখল করেছে পর্দা গিয়ে। সে কেন দখল করে বসলো ওখানে? তাকে কে বদলে দিয়েছে? তাকে কে পোস্টিং দিয়েছে? এই প্রশ্নগুলো তো করেন না আপনারা। আজকে শিক্ষা উপদেষ্টা কি কারণে গেল
তাও আরেকজনের সঙ্গে দল বাঁধতে আসে, আসিফ নজরুলের সঙ্গে। কেন? আপনার দুজনে কি দুজন সমকামী দুজন একসঙ্গে যেতে হবে? কি গায়ে গায়ে ঘষলে আপনাদের মজা লাগে দুজনের? ওয়াই টু গেট টুগেদার? একজন আইনের দায়িত্বে আছেন, আরেকজন আছে শিক্ষার দায়িত্বে। দুজন একসঙ্গে গেলেন কেন আপনার ওখানে? তার সঙ্গে আবার নিয়ে গেছেন কি ওই জাওয়াটারে সচিব, কারে কি প্রোটেকশন দিবে? আজকে আপনার তিনটা যে তামাদি করে ফেলায় নাই। আমি উত্তরবাসীকে ধন্যবাদ জানাই, শুক্রিয়া জানাই যে তিনটাকে যে আপনারা আজকে জয় বাংলা করে দেন নাই। তিনটা জয় বাংলা হলে কি হইতো? কোন বাল তো আওয়ামী লীগে শিখতে পারে না এখন পর্যন্ত। আওয়ামী লীগ তো দাবড়ায় বেড়াচ্ছে। এখন অপেক্ষা করে দেখেন, এই পর্যন্ত একটা আওয়ামী লীগের মন্ত্রীকে কয়েকটাকে অ্যারেস্ট করে তো কিছু করতে পারে না। কোন বালই তো তাদের শিখতে পারেন না এখন পর্যন্ত। কি করতেছেন আপনারা? আগামীতে কি করবেন? আজকে যদি উত্তরার লোকেরা আপনাদেরকে কাজটা করে দিত, দুইটারে তিনটারে বানায় দিত, জয় বাংলা করে দিত, কি করতেন?